কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জুলাইয়ে সনদ ঘোষণার ব্যাপারে আশাবাদী কমিশন। জরুরি অবস্থা জারির বিধান পরিবর্তনে একমত হলো দলগুলো। উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর করা, সম্প্রসারণ করা। উপজেলা পর্যায়ে যদি অধস্তন আদালতকে নিয়ে যেতে পারি তাহলে বিচারটা অনেকখানি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে, যাতে সালিসি আদালত কার্যকর ভূমিকা পালন করে সে ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে। নাটোর থেকে সিরাজগঞ্জে এনসিপির পদযাত্রা, বিভিন্ন জায়গায় জনসংযোগ, পথসভা। জুলাই ঘোষণাপত্রের দাবিতে ৩ আগস্ট ঢাকা আসার আহ্বান। এই অভ্যুত্থানের যে স্বীকৃতি প্রয়োজন, সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল, যে সকল মানুষ শহীদ হয়েছিল, তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, আশা বিএনপির। ভোটের পরিবেশ নিয়ে সংশয় জামায়াতের। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। নির্বাচন যেন তেন নির্বাচন না হয়, তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার। রাজাকারের বাচ্চা বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে, দাবি আসামি পক্ষের আইনজীবীর। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখী লং মার্চে পুলিশের বাধা, জলকামান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। দুদককে থামাতে নয়, কাজ চালু রাখার আবেদন করা হয়েছিল। 5G রেডিনেস ইস্যুতে বিশেষ সহকারীর ব্যাখ্যা। রাষ্ট্রীয় অর্থ সংযুক্ত প্রকল্পে গতিশীলতায় সহায়তা কামনা। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের ব্যাপারে সব দল একমত বলে জানান ডক্টর আলী রিয়াজ। জরুরি অবস্থা জারির বিষয়ে সংবিধানে বিদ্যমান যে বিধান আছে তা পরিবর্তনেও রাজনৈতিক দলগুলো একমত বলে উল্লেখ করেন তিনি। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে 10ম দিনের সংলাপে এ কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, জরুরি অবস্থা জারির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সংবিধানে বিদ্যমান যে বিধান আছে তা পরিবর্তনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো বলেও জানান তিনি। আর এ বিষয়ে আরও আলোচনা হবে বলেন। নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, বৃহস্পতিবার পরবর্তী আলোচনা হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে নেয়ার বিষয়ে জটিলতা ছিল, তাই বিচার বিভাগের সাথে আলোচনা করেই করার কথা বলা হয়েছে। আর দূরত্ব, যোগাযোগ, জনঘনত্ব, মামলা সংখ্যা বিবেচনায় উপজেলা আদালতে পরামর্শ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, জনস্বার্থে ও ন্যায় বিচারের স্বার্থে আদালতকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়াকে সমর্থন করেছে জামায়াত। এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এনসিপি চায় এই সরকারের আমলেই সংস্কার বাস্তবায়ন হোক। গণপরিষদ নির্বাচনের দাবিও তোলেন তিনি। উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর করা, সম্প্রসারণ করা এবং দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। দূরত্ব বিবেচনায়, জনঘনত্ব বিবেচনায় এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায়, যোগাযোগ এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনায় নিয়ে কোন কোন উপজেলায় কত মামলা আছে সেটাও বিবেচনায় নিতে বলা হয়েছে। সেগুলো বিবেচনা একটা জরিপ কার্য পরিচালনা করে পর্যায়ক্রমে সেই সমস্ত উপজেলায় উপজেলা আদালত স্থাপন করা হবে। উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের বিষয়টি বিবেচনা করা হয়েছে। এটা হচ্ছে নাগরিকের কাছে সুবিচার পৌঁছে দেওয়ার জন্য ঐকমত্য কমিশন এবং পূর্ববর্তী কমিশনগুলো যে প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট, সেটারই আসলে প্রতিফলন ঘটেছে। সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতি সহ কিছু মৌলিক সংস্কারের প্রস্তাবে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এই অবস্থায় জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ বা জুলাই সনদ দেয়া কি সম্ভব হবে? জাতীয় ঐকমত্য কমিশন বলছে, কিছু বিষয়ে মত দ্বিমত থাকলেও তারা
জুলাইয়ে সনদ ঘোষণার ব্যাপারে আশাবাদী। আর কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই ঘোষণাপত্র ভিন্ন বিষয়, সংবিধানে তা যুক্ত হবে কিনা এই সিদ্ধান্ত নেবে সরকার ও রাজনৈতিক দলগুলো। সহকর্মী আলমগীর স্বপনের রিপোর্ট। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার টানা 16 বছরের শাসনের পতন, স্বপ্ন নতুন করে দেশ গঠনের, সেই আকাঙ্ক্ষায় সংবিধান, নির্বাচন সহ বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে 12 ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। কিন্তু 2 ধাপে দলগুলোর সাথে আলোচনায় কতটা সমঝোতায় পৌঁছতে পেরেছে তারা? কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, আসামিদের ক্ষমার ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা কমানোর বিষয়ে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে বিরোধী দলের সদস্যদের সভাপতি করার ক্ষেত্রেও হয়েছে সমঝোতা। ঐক্য হয়েছে প্রধান বিচারপতির নিয়োগ, বিভাগীয় পর্যায়ে উচ্চ আদালতের বেঞ্চ গঠনেও। প্রধানমন্ত্রীর দায়িত্বের মেয়াদ 10 বছর করার ক্ষেত্রে সব দলের সমর্থন থাকলেও এখনো সমঝোতা হয়নি। প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে এখনো চূড়ান্ত ঐক্যমতে পৌঁছে নাই। সংসদ নির্বাচনে কোনো দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ বা নিম্নকক্ষে প্রতিনিধি নির্বাচনের সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির বিষয়ে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। সমঝোতা হয়নি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, সরাসরি ভোটে নারী সংসদ সদস্য নির্বাচন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রস্তাবেও। জুলাইয়ের মধ্যে এসব প্রস্তাবে সমঝোতা কঠিন, তবে আশাবাদী কমিশন। সবাই তো সব বিষয়ে একমত হবে না, এটা অবাস্তব, অবান্তর। কেউ কেউ ডিসেন্ট দিতে পারে। ঐক্যমত্যের সংজ্ঞাটা সম্পর্কে আমরা এখনো ঐক্যমত্যে পৌঁছতে পারিনি। আমরা আশা করছি যে এটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারবো এই মাসের মধ্যে। সংস্কার বিষয়ে যে যতগুলো রাজনৈতিক ঐক্যমতই হোক, সেটা অবশ্যই মানে একটা শর্তযুক্ত হতে, সাংবিধানিক শর্তযুক্ত হতে হবে যে যারাই ভবিষ্যতে ক্ষমতায় যাবে তারা সেটা করতে বাধ্য থাকবে। এটা যেন 3 জোটের রূপরেখার মতো না হয়। কমিশন সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, জুলাই সনদ বা জাতীয় সনদ সংবিধানের অংশ হবে, এর জন্য সংশোধন করা হবে সংবিধান। জাতীয় সনদের কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমাদের সংবিধানে পরিবর্তন আনতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। দাবি আছে জুলাই ঘোষণাপত্র সংবিধানের অংশ করার। ডক্টর মজুমদার বলছেন, সনদ ও ঘোষণাপত্র ভিন্ন বিষয়। জুলাই ঘোষণা ওটা হবে যে আমাদের গণ অভ্যুত্থানের বৈশিষ্ট্য, গণ অভ্যুত্থানের বিশেষত্ব, তাৎপর্য এবং আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, এটা কিন্তু আমাদের বিষয় নয়। যৌথ সাধারণ ইচ্ছার একটা প্রতিফলন থাকতে হবে ওই কাগজে। সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হতে পারে, সেটা সংবিধানে অন্তর্ভুক্ত না করা গেলে একটা চুক্তি আকারে হতে পারে, কিন্তু সেটা অবশ্যই একটা জাতীয় ঘোষণা আকারে থাকতে হবে। গবেষক আলতাফ পারভেজ আশা করেন, জুলাই সনদ ও ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানকে যেভাবে খারিজ করে দেওয়ার অপচেষ্টা চলছে, সেটি রোধেই এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। আর এজন্যই আগামী 3 আগস্ট ঢাকায় আসবে জনতা। জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে, সে একইভাবে বাংলাদেশ বিনির্মাণ করা হবে। পদযাত্রা আজ রাজশাহী থেকে নাটোর, সিরাজগঞ্জ হয়ে পাবনায় পৌঁছাবে। পথে গণসংযোগ ও পথসভায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির 7ম দিন সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহর। এর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির জন্যই আগামী 3 আগস্ট ঢাকায় আসবে মানুষ। এই অভ্যুত্থানকে যেভাবে ডিলিজিটিমাইজ করা হচ্ছে, যেভাবে খারিজ করে দেওয়া হচ্ছে আবেগের কথা বলে, যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ 3 আগস্ট ঢাকায় আসবে।
দুপুরে এনসিপির পদযাত্রার গাড়িবহর পৌঁছায় নাটোরের ঢালান বাজারে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। পরে শহরের উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহর। স্টেশন বাজার থেকে পায়ে হেঁটে স্বাধীনতা চত্বরে যান নেতাকর্মীরা। সেখানে হয় পথসভা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না। এই গণ অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল, যে সকল মানুষ শহীদ হয়েছিল, তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে। সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি, তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না দেই। আর কখনোই আপনারা চোখ বুঝে কোন চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব মেনে নেবেন না, কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবারে আমানত রেখেছে এই দেশটাকে। পরে নাটোরের বনপাড়া হয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়িবহর। বিকেলে পৌঁছায় সিরাজগঞ্জে। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভায় বক্তব্য দেন নেতারা। আপনাদের সন্তানেরা মাঠে ছিল, পুলিশের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। আজ পাবনাতেও গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতির জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটের দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল বলেছেন, বাধা বিপত্তি পেরিয়ে বিএনপির নেতৃত্বেই হবে নতুন বাংলাদেশ। গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল সহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভায় যোগ দেন মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় নির্বাচন পেছানোর ইস্যুতে একটি দলকে দায়ী করেন তারা। একই দল বারবার বলতেছে নির্বাচন হবে, আবার বলছে এ অবস্থায় নির্বাচনে যাওয়া যায় না, আবার বলছে পিআর পদ্ধতি। এই নাম বাংলাদেশের লোক কখনো শুনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা পিআর পদ্ধতি কথা বলছে তারাও পিআর সম্বন্ধে সঠিকভাবে জানে না। আওয়ামী লীগ এদেশ থেকে চলে যায় নাই, আওয়ামী লীগের টাকাও শেষ হয়ে যায় নাই। এই লুটের টাকা এবং অন্ধকারে থেকে এই যে দল ঘোলাপানি সৃষ্টি করছে, এই ঘোলাপানিতে তারা স্বীকার করতে পারে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিয়ে বিএনপির স্বপ্ন তুলে ধরেন মির্জা ফখরুল। তবে বিষয়টা যে সহজ হবে না তারও ব্যাখ্যা করেন তিনি। 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ। এই 32 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, তারা এখন সামনের দিকে এগোতে চায়। সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতির জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দেন মির্জা ফখরুল। সেই সাথে প্রস্তুতি নিতে বলেন নেতাকর্মীদের। নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটিস তৈরি হবে না। সবশেষ জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন দলের মহাসচিব। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এখানেই 19 জুলাই জাতীয় সমাবেশে ডাক দিয়েছে দলটি। গোলাম পরওয়ার জানিয়েছেন,
নির্বাচনে পরিবেশ যাতে অবাধ এবং নিরপেক্ষ হয় সেই দাবি জানানো হবে সমাবেশ থেকে। জানানো হবে 7 দফা দাবি। বলেন, নির্বাচন পেছানোর কোনো বক্তব্য জামায়াত দেয়নি, তারা কেবল ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়েছেন। এ মাসে জুলাইয়ের সনদ ঘোষণার দাবি জানান এবং অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা বাহিনী এই জনসভা সফল করতে সব ধরনের সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন গোলাম পরোয়ার। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না, আর যারা করবেন আমরা তাদেরকেও মেনে নেব না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরু হবে কিনা তা বৃহস্পতিবার জানা যাবে। সোমবার শুনানি শেষে আদালতের আদেশের এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর আগে শেখ হাসিনা ও কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। তবে সুযোগ থাকলেও মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন বা শুনানি করেননি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। জুলাই আন্দোলনে 1400-এর বেশি মানুষকে হত্যার মূল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন দমাতে হামলা মামলা আর গুম হত্যার মাস্টারমাইন্ড হিসেবে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে চলছে বিচার কাজ। সোমবার জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। তাদের বিচার শুরু হবে কিনা 10 জুলাই বৃহস্পতিবার ফয়সালা জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালে তিনি বলেন, আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা। তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি তার। পাশাপাশি ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেননি বলেও দাবি করেন তিনি। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। আর তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, অভিযোগ সত্য নাকি মিথ্যা এর প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণে। বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। এদিন হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ 5টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। মানুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 3 দফা দাবিতে পদযাত্রা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে পুলিশ সদস্য সহ কয়েকজন বিডিআর সদস্য আহত হয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি না আদায় করা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত সহ 3 দফা দাবিতে বেশ কিছুদিন ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে সেখান থেকেই মিছিল নিয়ে রওনা হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে। মিছিলটি কাকরাইলে মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। পরে মৎস্য ভবন মোড়, কাকরাইল ও আশপাশে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এতে পুলিশ সদস্য সহ কয়েকজন চাকরিচ্যুত বিডিআর সদস্য আহত হন। আন্দোলনকারীরা বলছেন, তাদের যৌক্তিক আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে কর্মসূচি। আমরা শান্তিপূর্ণভাবে যমুনার অভিমুখে এসেছি শুধুমাত্র প্রধান উপদেষ্টা সাক্ষাতের জন্য, কিন্তু আমাদেরকে গ্রেনেড সাউন্ড মেরেছে এবং পাথর নিক্ষেপ করেছে, টিএসএল মেরেছে। এই যে রক্ত, আমরা কোনো পাবলিক সহ কোনো গাড়ি ঘোড়া, আমরা কোনো কিছুর মধ্যে আমরা কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাই নাই। সাংবিধানিকভাবে দাবি আদায়ের জন্য আসছি।
পুলিশ বলছে বারবার সময় দেওয়া হলেও তারা সড়ক ছেড়ে যায়নি, তাই কিছুটা বল প্রয়োগ করে সরিয়ে দেওয়া হয়েছে তাদের। বারবার অনুরোধ করার পরে আপনারা দেখছেন 10 মিনিট সময়ও দিয়েছি, যে ঠিক আছে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে না গেলে কিন্তু আমরা অবৈধ জনতা ঘোষণা করব। পরবর্তীতে কিন্তু আমরা যে 10 মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌখিকভাবে ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যাও, তো ওরা আসলে কোনোভাবে শুনবে না, ওরা শেষ পর্যন্ত থাকবে। তো এরপরে যেটা হয় আমরা ডিসপাস করার জন্য যেটা করার দরকার, ওরার কারণ বা ওই যে সাথে বোম যেটা ওই যে সাউন্ড গ্রেনেড এটা মারা হয়েছে। এরপরে আমরা পুশ করে কিন্তু হার্ড লাইনে যাই না, আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে তাদেরকে সরাইছি। এখন রাস্তা ক্লিয়ার। 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত হন আন্দোলনকারী এসব বিডিআর সদস্যরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 5G রেডিনেস প্রকল্পের সিংহভাগ অর্থ খরচ হয়েছে, আমদানি করা হয়েছে যন্ত্রপাতিও। এই অবস্থায় রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ ও সংযুক্ত অন্যান্য প্রকল্প গতিশীল করতে দুদকের সহায়তা প্রয়োজন। বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বলেছেন, পাশাপাশি চালু রাখতে হবে তদন্ত কার্যক্রম। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিটিসিএল এর 326 কোটি টাকার 5G রেডিনেস প্রকল্পের জন্য দরপত্র প্রক্রিয়া এবং অর্থছাড় সম্পন্ন করে বিগত আওয়ামী লীগ সরকার। টেন্ডারে অনিয়ম এবং ভবিষ্যৎ চাহিদার চেয়ে 5 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক তৈরি করে বিপুল অর্থ অপচয়ের অভিযোগ আমলে নিয়ে তদন্তে নামে দুদক। এরপরেই থমকে যায় প্রকল্পের গতি। এর প্রেক্ষিতে প্রকল্পের কাজ চালুর জন্য সহায়তা চেয়ে দুদকে চিঠি পাঠান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, প্রকল্পের সিংহভাগ অর্থ খরচ করা হয়েছে, যন্ত্রপাতিও আমদানি করা হয়েছে। সংযুক্ত অন্যান্য প্রকল্প গতিশীল করতে দুদকের সহায়তা প্রয়োজন। কিছু চিঠি আদান প্রদান করে আমাদের মতামত ব্যক্ত করেছি এবং মতামত ব্যক্ত করে চিঠির শেষ লাইনে মাননীয় দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছি। এর বাইরে আমরা কোনো নির্দেশ দেইনি। দুদকের পর্যবেক্ষণ ছাড়া কোনো ধরনের কোনো মামলা নেই। তো সুতরাং যেই বিষয়টা করা হচ্ছে, আমরা বলছি যদি এই কাজটা না করা হয় এবং এই এলসিটা না করা হয় তাহলে দুটো ঘটনা ঘটবে। 300 + 300 600 কোটি টাকার গচ্ছা যাবে। ভবিষ্যৎ চাহিদা হতে পারে 26 টেরাবাইট ব্যান্ডউইথের, অথচ প্রকল্পের জন্য 126 টেরাবাইট ব্যান্ডউইথ সক্ষমতার যন্ত্রপাতি নেওয়া হচ্ছে। এমন অভিযোগ সত্য নয় বলে জানান তিনি। বলেন, বাংলাদেশে ব্যান্ডউইথ ব্যবহার প্রতি বছর 34% হারে বাড়ছে। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রাথমিক সুপারিশে ক্যাশ এবং রিডান্ডেন্সির কোনো হিসাব করা হয়নি। পরবর্তীতে বুয়েট ভবিষ্যতের জন্য 111 টেরাবাইট সক্ষমতার সুপারিশ করে। বুয়েট একটা স্টাডি করেছে, এই স্টাডি করে দেখিয়েছে 2016-17 সালে যে স্টাডিটা করা হয়েছিল তখন থেকে 10 বা 12 বছর পরে এটা লাগবে 100 টেরাবাইটের বেশি। বছর 34 থেকে 45% একটা হিসাব যোগ করি, তাহলে এই প্রবৃদ্ধি আজ থেকে 12 বছর পরে দাঁড়ায় প্রায় 250 টেরাবাইট। রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ করে প্রকল্প চালু করা সম্ভব হলে সরকারের 600 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বিটিসিএল তার যে ডিডব্লিউডিএম বাজারে, এই বাজারে দুর্বল হয়ে এখান থেকে মার্কেট আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদের চিঠি দুদকের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না বলে জানিয়েছে দুদক। এই সংস্থাটির উপপরিচালক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এই চিঠির প্রেক্ষিতে দুদকের বক্তব্য হলো যে এই চিঠির প্রেক্ষিতে দুদক কোনো প্রকার চাপ অনুভব করছে না এবং এই বিষয়ে যে দুদকে যে অনুসন্ধান কার্যক্রম চলছিল সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। যৌক্তিক কোনো কারণ ছাড়াই অস্থির চালের বাজার, একে ভরা মৌসুম, তার উপরে আগেই পর্যাপ্ত আমদানি করা হয়েছে। তারপরও সিন্ডিকেটের কারসাজিতে দাম বাড়ছে এই নিত্যভোগ্য পণ্যটির। তবে খাদ্য উপদেষ্টার দাবি, চালের দাম খুব একটা বাড়েনি, আর যেন না বাড়ে সেজন্য সরকারের কঠোর নজরদারি রয়েছে। বোরোর ভরা মৌসুম। এই মৌসুমে দেশে যেই চাল উৎপাদন হয় তা গোটা বছরের উৎপাদনের অর্ধেকেরও বেশি। তাই স্বাভাবিক নিয়মেই এই সময়ে সব ধরনের চালের দাম কমার কথা। তবে বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। গত ঈদুল আজহার পর থেকেই অদৃশ্য কোনো প্রভাবে হু হু করে বাড়ছে চালের দাম। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সব ধরনের চালের দামই 2 থেকে 6 টাকা পর্যন্ত বাড়তি। ভরা মৌসুমেও চালের এমন বাড়তি দামের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। তাদের অভিযোগ, বাজারে সরকারের কোনো নজরদারিই নেই। বাজার মনিটরিং ঠিক থাকে সরকারের এবং দ্রব্যমূল্য যেন আমাদের নাগালের ভিতরে থাকে। সাধারণ মানুষের তো
বেশি চলাফেরা করা সম্ভব না, খাওয়া দাওয়া করা সম্ভব না। যে কোনো জিনিসই বাড়তি হলে কী করবো, কোনো করার নেই। আমরা আজকে পত্রিকায় দেখলাম বিশ্ববাজারে চালের দাম কম, বাট বাংলাদেশে চালের দাম ঊর্ধ্বগতি। এর কোনো অর্থ বা এর অর্থ কোনো কারণ আমরা বুঝি না। অযৌক্তিক দাম বৃদ্ধির কথা স্বীকার করেছেন দোকানিরাও। তাদের দাবি পর্যাপ্ত চালের সরবরাহ থাকলেও বাড়তি দাম নিচ্ছে মিলাররা, তাই খুচরা পর্যায়েও এর প্রভাব পড়ছে। কঠোর নজরদারির দাবিও করেন তারা। মিনিকেট চাল 6 থেকে 7 টাকা বাড়ছে, আটার চাল 2 থেকে 3 টাকা বাড়ছে, নাদির চাল 5 থেকে 6 টাকা বাড়ছে, তারপরে যে মোটা চাল যেটা ওটা 1 থেকে 2 টাকা বাড়ছে। তো প্রতিটা চালের দামে বাড়ছে। সরবরাহ অ্যাভেলেবেল, মজুদের কোনো ঘাটতি বর্তমানে নাই। এটা একটা সিন্ডিকেট সাধারণত যেটা আমরা বুঝি, আর এই মুহূর্তে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। সিন্ডিকেট আপনার কি মিলারদের কাছে সব কিছু না। আপনার ওরা হলো ধানের বাজার, বর্তমান বাজার আগে কি কিনছে না কিনছে ওটা দেখবে না। সে ধানের বাজার বর্তমান বেশি দরে বিক্রি করবে। এদিকে চালের দাম খুব বেশি বাড়েনি বলে উল্লেখ করেছেন খাদ্য উপদেষ্টা। জানান দাম কিছুটা বাড়লেও সরকারের কঠোর নজরদারি রয়েছে। অনেক বেশি কথাটা কিন্তু আপনার সঠিক বলেন না। আপনার সাথে এখানে ডিসএগ্রি করব। এখানে কিছু বেড়েছে, সামান্য কিছু বেড়েছে। প্রতি বছরের জিনিসপত্রের দাম কিছু বাড়ে, তার যাতে না বাড়ে তার জন্য আমরা তীক্ষ্ণ নজর রাখছি, আমরা রক্ত থাকি। বিশ্ববাজারে চালের দাম কমলেও দেশের বাজারে দাম বাড়তি। এই পরিস্থিতিতে কঠোর মনিটরিং এর দাবি ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বিকেলে ভারী বৃষ্টিতে খুলনার রয়্যাল মোড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে যান চলাচল ব্যাহত হচ্ছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। আমরা একটু দেখে আসতে চাই এখনকার কি অবস্থা। সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন আমাদের জন্য। প্রবীর, সবসময় দেখা যায় যে বৃষ্টি হলেই খুলনায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সেই প্রতিদিনকার যেই চিত্র, অর্থাৎ বৃষ্টি হলে হরহামেশা আমরা যা দেখি, তাই কোনো ধরনের পরিবর্তন কেন হচ্ছে না, কি মনে হচ্ছে? প্রথমত বলি, বৃষ্টি আপনাকে গত 24 ঘন্টা অর্থাৎ গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত মাত্র 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খুলনা আবহাওয়া অফিস, অর্থাৎ 24 ঘন্টায় 50 মিলিমিটার। তবে বৃষ্টির সিংহভাগ বিকাল 4টা, 4:30, 5টা নাগাদ হয়েছে। এটুকুন বৃষ্টিতেই যদি জলাবদ্ধতা দেখাই আমরা, এটি আসলে নগরবাসীর জন্য খানিকটা অসহনীয়। শুধুমাত্র আমরা যেখানে রয়েছি এই রয়্যাল মোড় সেখানেই নয়, নগরীর পিটিআই মোড়, দোলখোলা সহ বিভিন্ন এলাকা, যে সমস্ত নিম্নাঞ্চল বিশেষ করে সেসব এলাকা কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে এবং মানুষের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সেখানেও পানি প্রবেশ করেছে, চলাচলে ব্যাহত হচ্ছে। আমরা যদি দেখাই যে রয়্যালের মোড় এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ মোড়, দীর্ঘদিনেও এই জায়গার কোনো উন্নতি করতে পারেনি খুলনা সিটি কর্পোরেশন। তাদের দাবি, তাদের দুটি বড় বড় প্রকল্পের কাজ চলছে, একটি সড়ক উন্নয়ন, অপরটি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, এবং প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং ইতিমধ্যে তাদের তথ্য মতে প্রায় 90% কাজ তারা এই দুটি প্রকল্পে সমাপ্ত করেছে, অর্থাৎ মাত্র 10% বাকি আছে। কিন্তু জলাবদ্ধতার যে চিত্র সামান্য বৃষ্টি হলে নগরবাসীর, সেটি আসলে এই কাজের সম্পূর্ণ কাজ হওয়ার পরও যাবে কিনা সেটি সন্দেহ রয়েছে। সে কারণে নগরবাসীর দাবি একটি মহাপরিকল্পনার মাধ্যমে এই সংকট থেকে তারা পরিত্রাণ পেতে চায়। বৃষ্টি বেশ বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ প্রবীর। শরীয়তপুরে পদ্মার তীররক্ষা বাঁধের 150 মিটার এলাকা ধসে গেছে। নদীতে বিলীন হয়েছে কয়েকটি বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। বিকেল 4:30টার দিকে হঠাৎ ভাঙন দেখা দেয় জাজিরার মাঝির ঘাট এলাকায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে মালামাল সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। এর আগেও অন্তত 2বার ভাঙনের শিকার হয় বাঁধটি। 2012-13 অর্থ বছরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় 110 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 2 কিলোমিটার পদ্মার তীর রক্ষা বাঁধ। ভাঙনের অবস্থা ভয়াবহঙ্কার, আমরা কোন রকম জীবন বাঁচাইতে পারতেছি না। 2025 সালে বাংলাদেশের জনসংখ্যা 17,57,00,000-এ পৌঁছেছে, যার মধ্যে 11,50,00,000 মানুষ কর্মক্ষম বয়সের। আর মোট জনসংখ্যার 19% তরুণ জনগোষ্ঠী, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় সুযোগ বলেই মনে করে জাতিসংঘ। তবে প্রথমবারের মতো কোনো রিপোর্টে দেখা গেছে দেশে জনসংখ্যার বার্ধক্যমুখিতা। প্রায় 1,20,00,000 মানুষের বয়স এখন 65 বছরের বেশি। পুরুষ ও নারীর গড় আয়ু বেড়ে হয়েছে যথাক্রমে 74 ও 77 বছর।
2025 সালে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা দাঁড়িয়েছে 17,57,00,000-এ। এই বিশাল জনগোষ্ঠীর 2/3 কর্মক্ষম বয়সের, যা দেশের জন্য এক বিরাট সম্ভাবনা তৈরি করছে। এ তথ্য উঠে এসেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA প্রকাশিত বৈশ্বিক জনসংখ্যা সম্পর্কিত প্রতিবেদনে। ঢাকায় জাতিসংঘ ভবনের এক অনুষ্ঠানে UNFPA এর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন জানান, বাংলাদেশের জনসংখ্যার প্রায় 19% বা 3,30,00,000 কিশোর কিশোরী, আর 10 থেকে 24 বছর বয়সী যুব সমাজ 28%, যার সংখ্যা প্রায় 5 কোটি। এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় সুযোগ। বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে আনুমানিক 1,57,00,000, যার অর্ধেকই নারী এবং 2/3 বা প্রায় 11,50,00,000 মানুষ কর্মক্ষম বয়সী। এটি বাংলাদেশের জন্য এক দুর্দান্ত সুযোগ তৈরি করেছে, যেখানে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। তবে আশা জাগানিয়া তথ্য হলো, দেশের মানুষের গড়ায়ু বেড়েছে। পুরুষ ও নারীর ক্ষেত্রে যথাক্রমে 74 ও 77 বছর, কিন্তু বেড়েছে উদ্বেগও। কারণ দেশের প্রায় 7% অর্থাৎ প্রায় 1,20,00,000 মানুষের বয়স 65 বছরের বেশি। এটা আমাদের জন্য একটু নতুন ডাইমেনশন, অর্থাৎ গ্লোবালি ডেমোগ্রাফাররা বলেন যদি জনসংখ্যা 7% 65 অ্যান্ড অ্যাবোভ, এটাকে একটা এজিং এর অনসেট বা এটাকে একটা সোসাইটিতে এজিং সোসাইটি সেটা ইন্ডিকেট করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এখনও অনেক নারী স্বাধীনভাবে সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিতে পারেন না, যেখানে অর্থনৈতিক, সামাজিক ও কাঠামোগত নানা বাধা রয়েছে। Women are overburdened, they are working outside the home and then they are still working at home. So then that is also pressurizing somehow not to be pregnant or not to have children. জাতিসংঘের এই প্রতিবেদনটি মনে করিয়ে দেয়, জনসংখ্যা সংকটের সমাধান কোনো সংখ্যা নয়, বরং প্রতিটি মানুষের অধিকার, সুযোগ এবং সম্মান নিশ্চিত করার মধ্যেই নিহিত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজস্ব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কিছু নেই, তবে কেউ সীমা লঙ্ঘন করলে তাকে আলাদা চোখে দেখা হবে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিকেলে ঢাকা কাস্টম হাউস পরিদর্শন করেন তিনি। জানান, কাস্টমস ইস্যুতে ব্যবসায়ীদের হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। সংস্কার বিতর্কে গত কয়েক সপ্তাহ কার্যত অচল ছিল রাজস্ব বিভাগ। বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ সহ নানা দাবিতে উত্তাল হয় ঢাকা ও চট্টগ্রামের কার্যালয়, থমকে যায় কাস্টমস শুল্ক ও ভ্যাট আদায়। পরে অবশ্য সরকারের আশ্বাসে কর্মসূচি থেকে সরে আসেন কর্মচারীরা, কিন্তু জটিলতার মাঝেই রাজস্ব বোর্ডের একাধিক সদস্যকে অবসরে পাঠায় সরকার। কয়েকজন কর্মকর্তার অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করে দুদক। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফ করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কর্মচারীরা আতঙ্কে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দায়িত্বশীল তাদের কোনো ভয় নেই। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। আর কেউ কেউ হয়তো একটু না, অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। জানানো হয় 3টি নতুন সফটওয়্যার চালু করছে রাজস্ব বিভাগ, যার সুবাদে কাস্টমস চালান সরাসরি পাওয়া যাবে অনলাইনে। ব্যাগেজ রুল পরিবর্তন হলে লাগেজে বছরে 2টি মোবাইল বহন করতে পারবেন কার্ডধারী প্রবাসীরা। প্রবাসী ভাই বোনেরা যখন আসেন, তারা নানা রকমের ঝামেলা পড়েন, বিশেষ করে তাদের সাথে টুকটাক জিনিসপত্র যেগুলো থাকে এইগুলো নিয়ে। এটা যাতে করে তাদের জন্য একেবারে ঝামেলা মুক্ত হয়, সেই জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে। ব্যাগেজ রুলসের আওতায় যে সকল পণ্য খালাস হবে, সেগুলোকে দ্রুত এবং ঝামেলা মুক্তভাবে খালাস করার জন্য। এনবিআর জানায়, সদ্য বিদায়ী অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 3,68,000 কোটি টাকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে কোনো পদ্ধতি দিয়েই ব্যাংকিং খাতের ঝুঁকি মোকাবেলা করা আর শৃঙ্খলা ধরে রাখা সম্ভব নয়। বিকেলের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, আগামী বছরের জানুয়ারি থেকে ব্যাংকিং খাতে চালু হবে ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা।
প্রচলিত তদারকি ব্যবস্থা থেকে বেরিয়ে ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে 20টি ব্যাংকের উপর পরীক্ষামূলক তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বাকিগুলো শেষ হবে আগামী ডিসেম্বরের মধ্যে। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, এর মাধ্যমে ব্যাংকের ঝুঁকি চিহ্নিত করে তা মোকাবেলায় সক্ষমতা বাড়বে। এটি কার্যকর হবে আগামী বছরের জানুয়ারিতে। এবং এটা ব্যাংক টু ব্যাংক, তাদের নেচার অফ বিজনেস, তাদের ক্লায়েন্টেল, তাদের লোনের ডাইরেকশন, ডাইমেনশন ইত্যাদি সব কিছুকে বিবেচনায় নিয়ে রিস্কটাকে অ্যাসেস করতে হবে। অফ সাইট, অন সাইট, দিস সাইট এগুলো হবে না, সবগুলোকে একসাথে করেই 360 ডিগ্রি সুপারভিশন হবে। ব্যাংকিং খাতের চলমান সংস্কার কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। তবে রাজনীতিতে গুণগত পরিবর্তন না আসলে কোনো পদ্ধতি দিয়েই ঝুঁকি নিয়ন্ত্রণ সম্ভব নয়। পলিটিক্যাল রিস্ক কমানোর জন্য পলিটিক্সকেই শুদ্ধ হতে হবে। পলিটিক্সকে অশুদ্ধ রেখে পলিটিক্যাল রিস্ক কমানো যাবে না। বাংলাদেশ ব্যাংককে কতখানি অটোনমি দেওয়া যায় সেটা নিয়েও আমরা চিন্তা করছি। সরকার যদি তার মানসিকতা পরিবর্তন না করে কোনো ইনস্টিটিউশনে রক্ষা পেতে পারে না, সেটা আমরা দেখেছি গত 15 বছরে। গভর্নর বলেন, তথ্যের ভিত্তিতেই ব্যাংক একীভূতকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কোনো ব্যাংকের সক্ষমতা না থাকলে তাকে সরকার অধিগ্রহণ করবে। তবে প্রতিটি ব্যাংকের সাথে এ বিষয়ে আলোচনা হবে। 6টা ব্যাংকের জন্য আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি। 6টা ব্যাংকই সমস্যা ব্যাপকভাবে পেয়েছি, সেটার ভিত্তিতেই আমরা এগিয়ে যাচ্ছি। তারপরেও আমরা এক্সিম ব্যাংক এবং প্রত্যেকটা ব্যাংকের সাথে আলাদাভাবে বসবো, তাদের বক্তব্যটাও শুনবো। যদি আমাদেরকে বোঝাতে সক্ষম হয়, আমরা অবশ্যই আমাদের নিজস্ব মত আমরা পরিবর্তন করব। চালের দামে কিছুটা অস্থিরতা থাকলেও সার্বিকভাবে স্বস্তি ফিরেছে বাজারে। স্থিতিশীল আছে বৈদেশিক মুদ্রা বাজারও। তাই সামনের দিনে মূল্যস্ফীতি আরও কমে আসবে বলে আশাবাদী গভর্নর। এই সবগুলোকে নিয়েই আমাদের বিবেচনা নিতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।